আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। এবারের ভিডিওটা হচ্ছে সিলেট ট্যুর নিয়ে। বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের লীলাভূমি একটি অংশ হচ্ছে সিলেট, এবং তার সাথে সাথে হযরত শাহজালাল ও শাহপরাণ তাদের পূর্ণভূমিও হচ্ছে সিলেট। তাই আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে সিলেটের কিছু সুন্দর সুন্দর স্পটগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলেন শুরু করা যাক। আমার যাত্রা শুরু হয় ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। এখান থেকে এনা পরিবহনের একটি বাসে টিকিট কাটি এবং সিলেট যেয়ে পৌঁছাতে প্রায় সকাল 6:30 পর্যন্ত বেজে যায়। এখন যাচ্ছি সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজের উপর দিয়ে, যেটি একটি ঐতিহ্যবাহী এবং অনেক নামকরা একটি ব্রিজ। এবং এই ব্রিজের ওপারে যে ঘড়িটি দেখতে পাচ্ছেন আপনারা, সেটি হচ্ছে আলী আহমেদের ঘড়ি নামে খুবই পরিচিত। এখন আছি সিলেটের ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট পাঁচবাই রেস্টুরেন্টে। এখান থেকে সকালবেলার নাস্তা সেরে তারপরে হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজারের দিকে রওনা দেবো ইনশাআল্লাহ। মাজার এলাকায় এসে পৌঁছালাম। এখানে আমি রাতে থাকার জন্য একটি রুম নিয়েছি। তো রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে মাজার জিয়ারত উদ্দেশ্যে বের হবো ইনশাল্লাহ। দেখতে থাকুন। তো গোসল সেরে ফ্রেশ হয়ে তারপরে বের হলাম হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারত করার উদ্দেশ্যে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের যে প্রধান ফটক সেটি। সকলের সাথে কথা বলছি। এখন আছি আমি হচ্ছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে ঠিকমতো ভিডিওটা নিতে পারছি না। ছাতা দিয়ে তারপর হচ্ছে ভিডিও নেওয়া লাগতেছে। সামনে যে সিঁড়ি দেখা যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারের ভিতরে প্রবেশ করে। ভিতরে আপনাদেরকে কোনো কিছু দেখাতে পারছি না, কারণ হচ্ছে যে সেখানে কোনো প্রকার ক্যামেরা এবং কোনো প্রকার অ্যাক্সেসরিজ ব্যবহার করা নিষেধ, মানে ছবি তোলা নিষেধ, যার কারণে সেখানে আপনাদেরকে কোনো প্রকার ভিডিও দিতে পারছি না। এবং বাইরের দৃশ্যটা ঠিক এরকমই, যদিও বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে খুব সুন্দরই দেখাচ্ছে। তো বন্ধুরা, আসুন কিছু এটার আমরা শাহজালাল রহমতুল্লাহ মাজারে কিছু। এখানে অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবী অনেকদের কবর রয়েছে। তারই সাথে এখানে বাংলার চলচ্চিত্রের যে বিখ্যাত নায়ক সালমান শাহ, সেই সালমান শাহের কবরটিও এখানে রয়েছে। সামনে যে কবরটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই কবরটি হচ্ছে সালমান শাহের কবর। হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারত শেষ করে এখন বের হলাম, হজরত শাহপরাণ রহমতুল্লাহ মাজারের দিকে যাচ্ছি। এখান থেকে গেট থেকে বের হয়ে সোজা সামনের দিকে আসলে আপনারা সিএনজি এবং লেগুনা পেয়ে যাবেন। সিএনজিতে করে হযরত শাহপরাণ রহমতুল্লাহ মাজারে গেলে লাগবে 50 টাকা, এবং লেগুনায় করে গেলে আপনার ভাড়া পড়বে 30 টাকা। হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার থেকে শাহপরাণ রহমতুল্লাহ মাজারে এসে পৌঁছলাম। হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারের মতন এখানেও কোনো প্রকার ছবি তোলা এবং ভিডিও করা নিষেধ, তাই আপনাদের জন্য ভিতরের কোনো ভিডিও বা ফুটেজ নিতে পারিনি। সামনেই যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে হযরত শাহপরাণ রহমতুল্লাহ মাজার। আজকে সারাদিন বৃষ্টি থাকায় আর কোথাও ঘোরাঘুরি করা হয়নি, তাই রুমে এসে ফ্রেশ হয়ে বিশ্রাম নিলাম। তারপরে চলে আসলাম সিলেটের আরেকটি নামকরা রেস্টুরেন্ট পানসি রেস্টুরেন্টে রাতের খাবার খাওয়ার জন্য। খাবার মোটামুটি ভালোই ছিল। তো দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট সবাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 7টা। আমি হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার থেকে আম্বরখানা আসতেছি। এখান থেকে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দেব। আম্বরখানা থেকে সাদা পাথরের উদ্দেশ্যে অনেক গাড়ি আছে, সিএনজি আছে, বাস আছে। বাসের ভিতরে বিআরটিসি হয়, এবং সাদা পাথরেরও বাস আছে আলাদা, এবং সিএনজি আছে। ভাড়াগুলো একটু আলাদা আলাদা হয়।
আমি বিআরটিসি বাসে দোতলায় উঠে পড়লাম, এতে আমার ভাড়া পড়লো ৭৫ টাকা। এবং যদি কেউ সাদা পাথরের বাসে যেতে চান, সামনে যে বাসগুলো দেখা যাচ্ছে তাতে ভাড়া পড়বে এভাবেই ৭৫ থেকে ৮০ টাকা। এবং এই যে সিএনজিগুলো যে দেখা যাচ্ছে, সিএনজিগুলোতে করে যদি কেউ সাদা পাথর যেতে চান তাহলে জনপ্রতি ভাড়া পড়বে ১০০ থেকে ১২০ টাকা। তো চলুন যাওয়া যাক সাদা পাথর। সাদা পাথরে এসে পৌঁছলাম। সাদা পাথরের এখান থেকে হচ্ছে টিকিট নিতে হবে নৌকায়। নৌকার জনপ্রতি হচ্ছে ১০০ টাকা, এবং যদি পুরা নৌকাটা নেওয়া হয় তাহলে হচ্ছে ৮০০ টাকা পড়বে। আপনারা সামনে যে জায়গাটা আছে এখান থেকে টিকিট নিতে পারেন। এখান থেকে টিকিট নিলে যেটা বললাম যে আসা এবং যাওয়া দুইটা একসাথে হচ্ছে আপনার ৮০০ টাকা পড়ে ফুল নৌকা। এবং যদি সিঙ্গেলি আসা যাওয়া করেন তাহলে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে হচ্ছে ১০০ টাকা করে। আমি হচ্ছে ৮ জনের একটা নৌকা পাই নাই, তো আমরা ৭ জন একসাথে হয়েছি। ৭ জনে মিলে একটা নৌকা নিয়েছি, ৮০০ টাকায় পড়ছে ভাড়া। ভাইয়ের নাম রুবেল। রুমেল ভাইয়ের নৌকা করে যাচ্ছি। যেতে আসতে কতক্ষণ, যাইতে সময় কতক্ষণ লাগবে? যাইতে 15 মিনিট লাগবে। 15 মিনিটের মতো লাগবে, আবার আসতে 15 মিনিট, তাই তো? অপরূপ সৌন্দর্যের ফলেই স্থানটাকে বাংলার কাশ্মীর বলা হয়। তো চলুন যাওয়া যাক সাদা পাথরের মূল স্পটে। তো অবশেষে সাদা পাথরে এসে পৌঁছলাম। সাদা পাথরের যে সৌন্দর্য এবং এর যে প্রাকৃতিক যে একটি মনোরম দৃশ্য, এক কথায় চোখ জুড়ানো একটা অবস্থা। আর বিশেষ করে যেহেতু বলা হয় যে বর্ষাকালে আসার জন্য, সেহেতু বর্ষাকালটা হচ্ছে এখানের জন্য পারফেক্ট। কারণ আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওখানে নিয়ে যাবো পরে। ওখানে পানি, প্রচুর পরিমাণে পানি নামতেছে পাহাড় থেকে। পাহাড়ি পানিটা নামতেছে এবং সেটা শব্দও পাচ্ছি। এবং এর চারোপাশে যে এগুলো হচ্ছে সবই হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। এই জায়গাটা সাদা পাথর অধিক হওয়ায় জায়গাটার নাম হচ্ছে সাদা পাথর রাখা হয়েছে। কারণ এখানে দেখা যাচ্ছে যে যে পরিমাণে পাথর আছে বেশিরভাগই হচ্ছে সাদা। হ্যাঁ, হচ্ছে সাদা। আপনারা দেখতে পাচ্ছেন যে কালো পাথর আছে, কালো পাথর যে নাই কিন্তু তা না, কিন্তু অধিকাংশ পাথর, আর প্রচুর পাথর এখানে, যার কারণে জায়গাটার নাম হচ্ছে সাদা পাথর। বন্ধুরা, এখানে কক্সবাজার কুয়াকাটার মতন এখানেও চেয়ারের ব্যবস্থা আছে। আপনারা চাইলে এখানে বসতে পারেন। যদিও কক্সবাজারের দিকে, ওদিকে কুয়াকাটায় 1 ঘন্টা হচ্ছে 30 টাকা করে নেয়, বা 20 টাকা নেয়, 30 টাকা নেয় দেখছি। কিন্তু এখানে তারা 100 টাকা করে নিচ্ছে। কিন্তু এখানে তাদের সাথে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে ওখানে ঘন্টা হচ্ছে 30 টাকা নেয়, আর এরা হচ্ছে আনলিমিটেড সময়ের জন্য তারা 100 টাকা করে দিচ্ছে। এবং তার সাথে সাথে আপনারা যারা আসবেন, তারা একলা মানুষ বা 2-1 জন আসেন কিন্তু গোসল করতে চাচ্ছেন, পানির ভিতরে নামতে চাচ্ছেন, তারা ব্যাগ বা তাদের লাকিজগুলো এখানে যে লকার পাওয়া যায়, এই লকারগুলোর ভিতরে রাখতে পারবেন। তারা এই লকারগুলো ভাড়া দেয়, একটি লকার ব্যবহার করার জন্য 100 টাকা দিতে হবে। তো এই জিনিসটা এখানে ব্যাপার হচ্ছে, যারা আপনারা আসবেন তারা চেষ্টা করবেন যে লকারগুলো ব্যবহার করেন। কারণ লকারগুলো ব্যবহার করলে আপনারা আপনাদের মালামালগুলো সেভে রাখতে পারবেন। নয়তো দেখা যাবে অনেক সময় অনেকের মালামাল অনেক কিছু চুরি হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। তো বেশি কথা না বাড়িয়ে পানিতে নেমে পড়া যাক, এবং আপনারাও দেখতে থাকুন সাদা পাথরের প্রাকৃতিক কিছু চোখ জুড়ানো দৃশ্য।
গোসল সেরে তারপরে সব কিছু কমপ্লিট করে এখন আবার ফিরে যাচ্ছি। রাতারগুলের উদ্দেশ্যে যাব। রাতারগুল ঘুরতে যাব চিন্তা করছি। আমরা যে টিমমেট এখানে যারা পাইছি আমরা একসাথে বোটে আসলাম, সবাই একসাথে তারাও রাতারগুল যাবে। তো দেখা হচ্ছে রাতারগুলে। হ্যালো গাইস, এখন আছি রাতারগুল সোয়াম ফরেস্টে। এটি বাংলাদেশের বৃহত্তম মিঠাপানির জলবন। সারা বিশ্বে মোট 22টি মিঠাপানির জলবন রয়েছে, তার ভিতরে রাতারগুল অন্যতম। আমরা রাতারগুলে এসে একটি নৌকা ভাড়া করেছি। নৌকা ভাড়া পড়েছে 750 টাকা এবং প্রবেশ টিকিট পড়েছে মাথাপিছু 57 টাকা 50 পয়সা। যদি আপনাদের স্টুডেন্ট কার্ড থাকে তাহলে আপনারা প্রবেশ টিকিট 50% ডিসকাউন্ট পেতে পারেন। সামনে যে ওয়াচ টাওয়ারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাতারগুল ওয়াচ টাওয়ার। এটি রাতারগুলের ঠিক মধ্যবর্তী স্থানে অবস্থিত। এটির উপরে উঠলে সম্পূর্ণ রাতারগুল একসাথে দেখা যায়। ওয়াচ টাওয়ারটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় এটি বন্ধ রয়েছে। এখন কথা বলছি আমাদের মাঝির সাথে, যে আমাদের সম্পূর্ণ রাতারগুল খুব সুন্দরভাবে ঘুরে দেখালো। ভাইয়ের নাম কি? আমার নাম ফারুক। ফারুক ভাই। তো কার কার সাথে কাজ করা হয়েছে একটু বলবেন? এছাড়া লেখক হুমায়ুন আহমেদ স্যার আসছিলেন। আচ্ছা। তো ওনাকে নিয়ে একদম ছোটোবেলা সর্বপ্রথমে ঘুরছি। এরপরে আপনার ওই যে দেশ টিভির পরিচালক সাংবাদিক আশরাফ ভাই, ওনাকে নিয়েই বনের ভিতরে অনেক ঘোরাফেরা করেছি। তো ঘুরতে গেলে আপনার বিনা স্বার্থ ঘোরা হয়েছে। কাঁথাগুলো তো আরও অনেক ধরনের বিজ্ঞাপন করেছে, তারপর নাটক করেছে, সবগুলো এই ভিতরে করছিল। ওই সবগুলোর সাথেই আমি জড়িত আসলাম, এগুলোরে আমি নিয়ে আসছি। ওই যে একটা নাটক দেখবেন আপনি, মামুনুর রশিদার তৃষা, রাতারগুলটার নাম, এই নাটকের নামই হচ্ছে রাতারগুল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আরেকটা দেখবেন বাংলালিংক 3G, সেই বিজ্ঞাপনে পাইলট ছিলাম আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপর আরেকটা দেখবেন এখানেই.com, সেই বিজ্ঞাপনটা ওই যে গাছের উপরে যেখানে হলাম ছবি তুললাম আমরা ওইখানে করছি। থেকে জাল দিয়ে লাভ দিয়েছিলাম, আর সে গিটার নিয়ে পানির নিচে দাঁড়িয়েছিল। তখন বললো রে মাইরা লাগছে। ফারুক ভাই খুবই ভালো একজন মানুষ এবং খুবই এক্সপিরিয়েন্স একজন লোক, যে রাতারগুলের অনেক ভালো ভালো জায়গা তিনি চিনেন। তাই তিনি আমাদেরকে অনেকক্ষণ ভিতরে ঘুরিয়েছেন এবং সুন্দর সুন্দর করে ছবি তুলে দিয়েছেন। তো তার নাম্বারটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি কেউ রাতারগুল যান তাহলে তার কাছে ফোন করে তার নৌকায় করে আপনারা যেতে পারেন। খুব সুন্দর এবং ভালো মনের মানুষ এবং আপনাদেরকে সুন্দর করে ঘুরিয়ে দেখাবে রাতারগুল। এখন আছি সিলেটের সবচেয়ে প্রাচীন চা বাগান মালনীছড়া চা বাগানে। সিলেট আসবো কিন্তু চা বাগান আসবো না, তা তো হয় না। এই মালনীছড়া চা বাগান হচ্ছে উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান। এটি 1854 সালে লর্ড হার্টসন প্রায় 1500 একর জায়গার উপর প্রতিষ্ঠা করেন এবং সিলেট শহর থেকে খুবই কাছে। আপনারা যারা সিলেট শহরে আসবেন তারা একবার হলেও এখানে এসে ঘুরে যাবেন, খুবই ভালো লাগবে। চা বাগানের ভিতরেই সাধারণত অনেক সময় এই রাবার গাছগুলো দেখা যায়। সামনে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাবার গাছ। এই গাছগুলো হচ্ছে গাছের যে ছাল আছে সেই ছাল কেটে তারপর হচ্ছে রাবার এর জন্য কষ বের করা হয়, গাছের কষ সংগ্রহ করা হয়, সেই কষ থেকেই পরবর্তীতে রাবার তৈরি করা হয়।
মালনীছড়া চা বাগানের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম সিলেট ক্রিকেট স্টেডিয়ামের এখানে এসে পাশে একটি পাহাড় দেখলাম। পাহাড়টা বেয়ে উপরে উঠে দেখলাম যে এখান থেকে সিলেটের যে ক্রিকেট স্টেডিয়ামটা সেটা খুব সুন্দরভাবেই দেখা যায়, এবং তার সাথে সাথে সিলেটের যে পুরো শহরটা, সেই পুরো শহরটাও একসাথে এখান থেকে খুব সুন্দরই দেখাচ্ছিল। সো দেখতে দেখতে এবারে ব্লগটি এ পর্যন্তই। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।